অনেক কষ্ট করে একটু একটু টাকা জমিয়ে আমরা সবাই মিলে এই বাড়িটা করেছি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। যাই হোক, আমরা তো গ্রামে চলেই আসলাম। সৌন্দর্য যে কি সুন্দর, কি আর বলবো আপনাদের। আসলে অনেক কষ্ট করে আমরা এই বাড়িটা করেছি। এখানে আমাদের যে কত পরিমাণের পরিশ্রম আর কত পরিমাণের যে কষ্ট করতে হয়েছে একমাত্র শুধু আমরাই জানি। যাই হোক, কষ্ট করার পরে যে শান্তি আসে এটাই আলহামদুলিল্লাহ। এরপর তো আমার শ্বশুর আর শাশুড়ি মিলে রুটি বানাচ্ছে, আর আমি বলতেছিলাম যে আমাকে দেন। দুইজনেই তো নাছোড় বান্দা, আমাকে কোনো কাজই করতে দেবে না। আর আব্বু আম্মু কিন্তু এইখানে কিন্তু মুরগিও পালন করে, তাই বলতেছিল যে সব মুরগি নাকি জবাই দেবে, আমার জন্যই নাকি রাখছিল। আর আমার মেয়ে তো বলে যে মুরগি একটাও জবাই দিবা না। ওর আসলে পশু পাখির জন্য অনেক বেশি ভালোবাসা। আসলে শুধু পশু পাখির জন্য না, ওর সবার জন্য অনেক বেশি নাকি মায়া। আর আমি তো আম্মুকে বলতেছিলাম যে আম্মা, আমি আপনার মতন এরকম ফুলকো ফুলকো রুটি বানাতে পারি না। এখানে আমি বলাতে কিন্তু একটা লার্কির চুলাও কিনে নিয়েছিল। অনেকদিন আগেই বলছিলাম যে একটা লার্কির চুলা বানানোর জন্য। একটা বানাইছিল, এটা নাকি ফেটে গেছে, এর জন্য এটা কিনে আনছে আমার শ্বশুর। এখানে কিন্তু মাঝে মাঝে রান্না করা হয়, এমনিতে তো রান্না করা হয় না। আসলে আমাদের গ্যাসের চুলাও আছে, কারেন্টেও রান্না করা হয় এর জন্য। আর এটা কিন্তু শখের বশেই কেনা। যখন আমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখন কিন্তু আমরা লার্কি চুলাই রান্না করতাম। তখন কি অদ্ভুত, তখন আমি লার্কি চুলায় রান্নাই করতে পারতাম না। আসলে সময়ের সাথে সাথে সবকিছু কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। যেইগুলান আগে পছন্দ ছিল না সেইগুলান এখন পছন্দ, আর যেইগুলান আগে পছন্দ ছিল সেইগুলান এখন ভালোই লাগে না। লার্কি চুলায় রান্না করা তো অনেক বেশি মজা, সেটা তো আমরা সবাই কম বেশি জানি। আর গ্রামে থাকার একটা সুবিধা কি জানেন, এই যে সবকিছুই হাতের নাগালে পাওয়া যায়। দুই একদিন বাজার না করেও কিন্তু চলে যায়। তো রাত্রে আসার সময় আমি কচু শাক দেখে আসছিলাম রাস্তার পাশে কি সুন্দর কচু শাক হয়ে রয়েছে। আব্বুকে বলাতে আব্বু তো কচু শাক নিয়ে আসছিল। তো আমাকে কোটাকুটি করতে দেবে না, তাও আমি এই বটিটা নিয়ে আসছি ঢাকা থেকে। গ্রামে তো গাছের মতন একটা বটি দিয়ে কাটাকাটি করে, তো ওটা দিয়ে তো আমি কাটতে পারি না। তো আমি কিছু তরকারি কেটে নিলাম। এর তরকারি এই শালগম আর আলু দিয়ে, নতুন আলু দিয়ে আর কি মাছের ঝোল রান্না হবে, পাঙ্গাস মাছ আর কচু শাক বাগার দিব। পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমাদের বাসার সবাই কম বেশি আমরা পছন্দ করি, আর বিশেষ করে আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করে। দীর্ঘ 13 বছর পরে আবার মা হতে যাচ্ছি, যার কারণে সবাই অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দিত। 2 বছর আগেও আমি প্রেগনেন্ট হয়েছিলাম, তখন আমার বাচ্চাটা মারা গেছে, যার কারণে সবাই অনেক বেশি কষ্ট পাইছে। আবার 2 বছর পরে আবার আমাকে মা হওয়ার তৌফিক দান করছে। তো আমার শাশুড়ি তো আমাকে কোনো কাজই করতে দেবে না, শ্বশুরও রাগারাগি করতেছিল। আসলে তার একটাই ছেলে, তো তার ছেলের বউ আমি একা। আসলে ভাগ্য করলেই এরকম একটা ফ্যামিলি পাওয়া যায়, এরকম স্বামী, এরকম শ্বশুর শাশুড়ি, এরকম ননদ পাওয়া যায়। আমার ননদ দুইটাও মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি ভালো, যা আমি বলে বুঝাতে পারবো না। মনে হয় জানি আমি হাঁটলে তারা কষ্ট পায়, এরকম একটা অবস্থা। যাই হোক, আমার ননদরা সবাই কিন্তু দেশের বাহিরে থাকে, তো সবাই তাদের জন্য একটু দোয়া করবেন। আর এই মুরগিটা যে এত ভালো লাগে আমার। আর এখানে কিছু সবজি গাছ লাগাইছিল, আমি তো বারবার ফোন দিয়ে আম্মুকে বলতাম আম্মু কিছু সবজি গাছ লাগান। আর এই তো আমার মেয়ে আমার সাথে সাথে কাজে সাহায্য করতেছিল। যদিও আমার শুয়ে বসে থাকতে একদমই ভালো লাগে না, তাই বলতেছিলাম আম্মুকে যে আম্মু, আমি শুধু রান্নার কাজটা করি, আর সব আপনি করেন, কোনো সমস্যা নেই। এই মাছটাও আমাকে ধুতে দেবে না, বলে যে তোমার পানির কোনো কাজ করতে হবে না। এর জন্য তো আমি সবসময় বলি যে সুখী হতে আসলে তেমন কিছুই লাগে না, সুখী হতে শুধু ভালোবাসার দরকার। সবাই মিলে যে আমাকে ভালোবাসে, এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি সব সময়ের জন্য। এরপরে তো আমি মাছটা ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিলাম। আসলে পাঙ্গাস মাছটা একটু বেশি করেই ধুতে হয়, আর এই পাঙ্গাস মাছটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে কিন্তু আমি এই তরকারি দিয়ে রান্না করব। ভুনা করলেও ভালো লাগতো, কিন্তু কিছু তরকারি ছিল, তবুও ভাবলাম যে তরকারি দিয়েই রান্না করি। আর আমার মেয়ে কিন্তু আমার সাথে সাথে সবকিছু নিয়ে কিছু আগে পাশে দিছিল। আর এ তো আম্মু এখানে কাঠ কেটে দিচ্ছে। হ্যাঁ, আমার আব্বু তো বলতেছিল যে আসলে রান্না করা লাগবে না, লার্কি চুলায় তুমি পারবা না। তো আমি এমনিতেই সব করে আজকে বসলাম, যদিও চুলা টুলা সবকিছুই আম্মু জ্বালাইয়ে দিয়েছিল। আর আম্মু তো আমার পাশে পাশেই ছিল। আর আমি তো এই রান্নার প্রসেসিং এ চলে গেলাম। এরপরে তো একটু হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া দিয়ে আমি মাছটা ভালোভাবে মেখে নিলাম। আর এই তরকারিটা যে এত পরিমাণে স্বাদ হয়েছে কি আর আপনাদের বলবো। আপনারা তো যারা লার্কি চুলায় রান্না করে খাইছেন বা এর আগে পিছে খেয়েছেন, তারা তো অবশ্যই জানেন। আর গ্রামের বাড়িতে গেলে তো সবাই কম বেশি লার্কি চুলায় রান্না করেন। আর এই তো চুলার জালটা এত বেশি বেড়ে গেছে যে আমি আসলে
কিভাবে কি করব দিশা পাইতেছিলাম না। তারপরে তো আম্মু পাশে ছিল, তারপরে কড়াইটা উঠাই নিয়েছিল। এরপরে তো বলতেছিল যে এখন তেলটা ঠান্ডা হয়েছে, এখন মাছটা দিয়ে দাও। তারপর তো এই এক পিস করে মাছ দিয়ে দিলাম। আর আমার মেয়ে তো এই পাঙ্গাস মাছ ফুটে এর জন্য শুধু লাফালাফি করতেছিল। আর আমার আম্মুর হাতে কিন্তু অনেক পরিমাণের মুরগি হয়, তারপরে শাকসবজি যেটাই লাগায় না কেন সেটাই অনেক পরিমাণের হয়। ঢাকাতে তো এরকম দৃশ্য দেখা যায় না। আজকে কিন্তু একটু পরিমাণেরও রোদ ওঠে না, এর জন্য আজকে অনেকটা পরিমাণে ঠান্ডা। মনে হয় জানি সন্ধ্যা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আর রাও মুরগিগুলো যে এত পরিমাণে ডাকাডাকি করে কি আর বলবো, সারা দিন ডাকে কুকুরু কুকুরু বলে। যাই হোক, এরপরে তো আমার মাছটা এপাট ওপাট করে আমি ভেজে নিলাম। এরপর তো আমি তরকারিটা একটু ভেজে নিব হালকা করে। আর যতদিন গ্রামে থাকবো চিন্তা করছি যে লার্কি চুলাই রান্না করব। রাত্রে যদি নাস্তা টাস্তা কিছু বানান লাগে তো সেগুলো আমি গ্যাসের চুলাই করব। আর আমার শাশুড়ি কিন্তু হাঁসও পালন করতো, তো হাঁস কিন্তু আমাদের, তো আম্মু বলতেছিল যে হাঁস রান্না করবা নাকি, তো আমি বললাম যে না, আজকে আর হাঁস রান্না করব না, যেহেতু যেদিন আমি আসছি আমরা একটা মোরগ রান্না করে আমাদের জন্য রেখে দিয়েছিল। তো বললাম যে না, আজকে আর হাঁস খাবো না, আজকে তরকারি দিয়ে খাবো আর শাক। এরপর তো এই রান্নাটা করে নিলাম। আর বলতেছিল যে আর কি খাবা, বললাম আজকে এই দুইটা তরকারি দিয়েই হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এরপরে তো এখানে আমি এক এক করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ সবকিছু দিয়ে দিলাম আর একটু আদা রসুন বাটা। যদিও মশলা বেটে নিলে আরো বেশি ভালো হতো, কিন্তু আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, আমিও অসুস্থ, তাই আর বাটাবাটির পাটায় বেটে নিলে আরো বেশি মনে হয় ভালো হতো। কিন্তু মরিচের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। আব্বু বলতেছিল যে মরিচ নাকি ভাঙ্গিয়ে আনতে, আর বাটাবাটির প্রয়োজন নাই। আসলে কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে, কিন্তু মনে হয় জানি আমি বেটেই রান্না করতেছিলাম, কালারটা এত সুন্দর হয়েছে। মরিচটা কিন্তু অনেক পরিমাণের ঝাল ছিল, যেটা খেয়ে বুঝলাম। আর একটা একটু ঝোল ঝোল রান্না করব, এর জন্য আমি পানি দিয়ে দিলাম। আর ঝোল তরকারি মাছ দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগে। এরপরে তো এক এক করে আমি মাছগুলান দিয়ে দিব। আর মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। এরপরে আমার রান্নাটা হয়ে যাবে। তারপরে তো আমি কচু শাক রান্না করব। এই তো আমার ফাইনালি তরকারিটা হয়েই গেল। এই তো আমি এতটুকু পরিমাণেরই ঝোল রাখবো। এরপরে আমি গামলায় ঢেলে নেব। যেহেতু লাল চুলায় রান্না করছি, যার কারণে কালি এই পাতিলে, তো এই পাতিলটা তো আর ঘরে নেওয়া যাবে না, এই জন্য বড় একটা গামলায় আমি ঢেলে নিলাম। এই তো দেখুন ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। কি সুন্দর হয়েছে, তাই না? এরপরে আমি কচু শাকগুলো আগে সেদ্ধ করে নেব, কারণ অনেক পরিমাণের কচু বড় একটা কড়াইতে দিয়ে দিলাম। এরপর কিন্তু এখানে আমি কাঁচামরিচ, একটু রসুন, একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা ঢেকে দিব। রান্না করা তো আর দেখানো হলো না। তো যাই হোক, এই তো আমার রান্না কমপ্লিট। এখানে কচু শাক আর এই তো পাঙ্গাস মাছ দিয়ে, শালগম দিয়ে, আলু দিয়ে ঝোল। আমরা দুপুরে সবাই মিলে খেতে বসে গেলাম। আর আমরা সবাই একসাথেই খেতে বসে, আমাদের বাড়িতে কিন্তু ডাইনিং টেবিল নাই, বসেই সবাই আমরা স্টিলের প্লেটে খেতে আসি। স্টিলের প্লেটে খেতে কিন্তু অনেক বেশি ভালো। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।